সালের লেন্স দিয়ে উনি এটার প্রতি মানে আমাদের দৃষ্টি আকর্ষণ করছিলেন এবং বলছিলেন যে বর্তমান লেন্স দিয়ে অতীতকে এমন ভাবে দেখা উচিত হবে না তাতে অতীতটা বিকৃত হয়ে যায়। এই কিছুটা সাবধান বাণী মনে রেখে আবার মূল কথায় শুরু করি। 1972 সালের সংবিধান অবশ্যই বোঝার ঘাটতি হতে পারে, কিন্তু 1972 সালের সংবিধানের ইতিহাস বোধহয় আমার দৃষ্টিতে শুরু হয়েছিল 1947 সাল। মানে 1947 সালে ব্রিটিশরা চলে যাওয়ার পর দুটো রাষ্ট্র রেখে গেল, পাকিস্তান এবং ভারত। এখন ব্রিটিশ উপনিবেশটা ছিল, ওরা তো আমাদের শাসন করেছে মানে নির্বাহী একটা যন্ত্রের মাধ্যমে, যেখানে জনপ্রতিনিধিত্বের ব্যাপারটা মোটেও মুখ্য ছিল না। মুখ্য ছিল তাদের একটা প্রশাসনিক ব্যবস্থা, ভাইসরয়, গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর, ডিস্ট্রিক্ট কালেক্টর, ওদের মাধ্যমে যে তারা প্রশাসনিক ব্যবস্থা তৈরি করেছিল, যার মূল উদ্দেশ্য ছিল কর আহরণ এবং সম্পদ লুণ্ঠন। এই যে একটা প্রশাসনিক কাঠামো, যেই কাঠামো উপরটা খুব ভারী এবং আস্তে আস্তে নিচের দিকে আসে, কিন্তু মুখ্য উদ্দেশ্য হলো এক্সট্রাকশন, মানে সম্পদ আহরণ করা। পাকিস্তানে যেটা হয়েছিল যে 47 সালে ব্রিটিশরা চলে গেল, কিন্তু পাকিস্তানে ওই কাঠামোটা, ওই এক্সট্রাকশন কাঠামো, যেই কাঠামো দিয়ে উপর থেকে নির্বাহীরা সবকিছু নিয়ন্ত্রণ করবে এবং একটা বিশেষ স্বার্থে, এই কাঠামোটা কিন্তু রয়ে গেল। ওই কাঠামোর মেইন প্লেয়াররা আগে যারা সাদা চামড়া ব্রিটিশ ছিল, তার জায়গায় পাকিস্তানি আর্মি এবং আমলারা সেই কাঠামোটাকে দখল করলো। এবং 47 সালে যখন পাকিস্তান হলো, যদিও পূর্ব পাকিস্তান ছিল সংখ্যাগুরু, কিন্তু আমরা কি দুই চার বছরের মধ্যেই টের পেলাম যে এই কাঠামোতে আমাদের কোনো স্থান নাই। এই কাঠামোটা ব্যবহার করা হচ্ছে উপনিবেশিকরা যেভাবে ব্যবহার করেছিল সেইভাবে এখন মানে পাকিস্তান কেন্দ্রিক ভিত্তিক সেনাবাহিনী এবং আর্মি ওই কাঠামোটা ব্যবহার করে আমাদের শোষণ করছে। এটা কিন্তু বুঝতে আমাদের খুব বেশি সময় লাগে না। মানে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা স্বাধীন হইনি। আমরা মানে বাঙালিরা স্বাধীন হইনি। এই আমাদের স্বাধীন হওয়া যেই মানে প্রায় 200 বছরের ঔপনিবেশিক কাঠামো আমাদের ঘাড়ে চেপেছিল, তার বিরুদ্ধে কিন্তু 52 ভাষা আন্দোলন ছিল প্রথম প্রতিবাদ, যে আমরা এই কাঠামোর অধীনে থাকতে রাজি না। এটা তখন আমরা প্রকাশ করেছিলাম আমাদের ভাষার দাবি দিয়ে, এবং ভাষার দাবির মাধ্যমে কিন্তু এই কাঠামোর বিরুদ্ধে আমরা প্রথম আন্দোলন বলেন, বিক্ষোভ বলেন, আপত্তি জানিয়েছিলাম। তারপরে দেখেন ইতিহাস আপনারা জানেন, 54 যুক্তফ্রন্টের নির্বাচন। ওই নির্বাচনটা ছিল কিন্তু এই ঔপনিবেশিক পাকিস্তান কেন্দ্রিক বা ইসলামাবাদ কেন্দ্রিক ঔপনিবেশিক কাঠামোর বিরুদ্ধে আমাদের বিদ্রোহ বেশি দিন স্থায়ী হয় নাই, কারণ যুক্তফ্রন্টের সরকার কয়েক মাসের মধ্যেই ভেঙে দিল। অর্থাৎ যারা পাকিস্তানের শাসক ছিল তারা কখনোই চায় নাই যে জনপ্রতিনিধিদের একটা ভূমিকা থাকবে, তারা তাদের মতো করেই দেশটাকে চালাবে। 56-তে একটা সংবিধান হলো, 58-তে বাতিল হয়ে গেল, 62-তে সংবিধান হলো, 69-এ বাতিল হয়ে গেল। আমি সংবিধান বলছি এই অর্থে যে সংবিধানের মধ্যে অন্তত লোক লজ্জার খাতিরেও কিছু প্রতিনিধিত্বমূলক কথাবার্তা থাকে, ব্যবস্থা থাকে, কিন্তু সেইটাও পাকিস্তানি শাসকরা মানতে রাজি ছিল না বা গ্রহণ করতে রাজি ছিল না। 50-এর দশকের শেষে বা 60-এর দশকের শুরুতে যদি ফিরে যাই, তখন এই ব্যবস্থার বিরুদ্ধে আমাদের যে প্রতিবাদ বা আমাদের যে প্রতিরোধ, সেটা কিন্তু বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে শুরু হয়ে গেছিল, যেটার কালমিনেশন বলতে পারেন। কালমিনেশন হলো 1966 6 দফাতে। 6 দফাটা ছিল আমাদের মুক্তির প্রথম সড়ক, এবং এটা একদিনে হয় নাই।
এটার কাজ শুরু হয়েছিল 50-এর দশকের শেষে। আইনজীবী এবং অর্থনীতিবিদরা তারা মিলে একটা খসড়া দাঁড় করিয়েছিলেন, যেটা পরে 6 দফা হিসাবে পরিচিত হয়েছে। ওইটাই ছিল আমাদের মুক্তির প্রথম সনদ, আমি বলবো আমাদের প্রথম খসড়া সংবিধান। এগিয়ে যাই 66-তে 6 দফা উপস্থাপনের পরে পাকিস্তানে অনেক রদবদল হলো। আন্দোলনের ফলে পাকিস্তানের শাসক শ্রেণী তখন স্বীকার করতে বাধ্য হলো যে সংবিধান রচনার জন্য 1970 সালে প্রতিনিধি নির্বাচনের জন্য একটা নির্বাচন হবে। 1970 সালের নির্বাচনের কথা নিশ্চয়ই অনেকেই জানেন, মনে অনেকের হয়তো ব্যক্তিগতভাবে মনে আছে, পড়াশোনা করে জেনেছেন। ওইটা কিন্তু সংসদের নির্বাচন ছিল না, ওইটা ছিল গণপরিষদের নির্বাচন। কেন গণপরিষদের নির্বাচন? 1970 সালে পাকিস্তানের সংবিধান ছিল না, তো সবকিছু করার আগে তো একটা সংবিধান করতে হবে। তো সংবিধান প্রণয়নের জন্য প্রতিনিধি নির্বাচনের জন্যই 1970 সালে নির্বাচন হলো। এবং এই 1970 সালে নির্বাচন আওয়ামী লীগ লড়েছিল এই সাংবিধানিক কাঠামোর কেন্দ্র করে, যে আমরা নির্বাচিত হলে আমরা এই ধরনের একটা দেশ পরিচালনার কাঠামো করব যেখানে ক্ষমতা কেন্দ্রে থাকবে না, এটা ক্ষমতা কেন্দ্র থেকে দূরে সব প্রান্তে ছড়িয়ে পড়বে। নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পেল, আমরা সবাই জানেন। 169টা সিটের মধ্যে 162টা সিট পেল। তার মানে কিন্তু জনগণ রায় দিল যে 6 দফার ভিত্তিতে যে সংবিধান হবে আমরা তার পক্ষে। এইটা পাকিস্তানের শাসক গোষ্ঠীর জন্য ছিল, গ্রহণ করা ছিল অসম্ভব। ওই পয়লা মার্চ 1971 সালে এই সংবিধান পরিষদের যে বৈঠক ছিল সেটা তারা বাতিল করে দিল। তো তারপরে ঘটনা তো আপনাদের নিশ্চয়ই জানা, পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন, তারপরে 25শে মার্চ গণহত্যা, মুক্তিযুদ্ধ, শেষে 16ই ডিসেম্বর 1971 সালে আমরা স্বাধীনতা পেলাম। এর মধ্যে 1971-এর 10 সালে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র যেটা প্রচারিত হয়েছিল, দেখেন ওইটা সরকার আমরা সবাই জানি প্রবাসী সরকার ছিল কলকাতায়, কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রের জন্য তারা কিন্তু মুজিবনগরে এসেছিল, বাংলাদেশে এসেছিল এবং শুরুই করেছিল আমাদের স্বাধীনতা ঘোষণাপত্রটা। আমরা কত আমলে নেই না, কিন্তু প্রথম সেন্টেন্সই ছিল যে আমি মানে মূল কথাটা বলছি, 1970 সালে একটা সংবিধান প্রণয়নের জন্য দেশে নির্বাচন হয়েছিল। স্বাধীনতা ঘোষণাপত্রের তারপরে পাকিস্তান সরকার তাদের নিপীড়ন, গণহত্যা দিয়ে আমাদের এই সংবিধান প্রণয়ন করতে দেয় নাই। 3-4টা প্যারাগ্রাফ পড়লে তারপরে বলা হয়েছিল জনগণ আমাদের দায়িত্ব দিয়েছে সংবিধান প্রণয়নের জন্য, কিন্তু পাকিস্তানের কাঠামোর মধ্যে আমরা জনগণ প্রদত্ত সংবিধান প্রণয়নের যে দায়িত্ব, ওই দায়িত্ব আমরা পালন করতে পারছি না। অতএব এই সংবিধান প্রণয়নের দায়িত্ব পালন করার জন্য আমরা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করছি। একটু খেয়াল করবেন, জনগণ তাদের দায়িত্ব দিয়েছিল সংবিধান প্রণয়নের জন্য, এবং এই দায়িত্ব পালনের জন্য তারা দেশকে স্বাধীন ঘোষণা করেছিল। এবং কারা করেছিলেন? যাদের ওই জনপ্রতিনিধিরা যাদেরকে আমরা নির্বাচন করেছিলাম। দেশ স্বাধীন হলো যেই 1 মার্চ গণপরিষদে যেই সংবিধান প্রণয়নের জন্য যেই সভার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটা 10ই এপ্রিল 1972 সালে, অর্থাৎ স্বাধীনতা ঘোষণাপত্রের প্রথম বার্ষিকীতে ওই সেই নির্বাচিত সংসদ গণপরিষদের সদস্যরা, তার মধ্যে অনেকেই মারা গেছেন, অনেকেই নিহত হয়েছেন, যাদের পাওয়া 404 জন বোধ হয়, তারা একসাথে মিলিত হয়ে সংবিধান প্রণয়নের কাজ শুরু করলেন। এই গণপরিষদ কিন্তু এপ্রিল থেকে সংবিধান প্রণয়ন পর্যন্ত, ডিসেম্বর 72 পর্যন্ত কোনো আইন পাস করে নাই। এটা সংসদ ছিল না। তারা খুব
সঠিকভাবে অনুধাবন করেছিলেন, জানতেন, বুঝেছিলেন, এবং এই বুঝা রাতারাতি হয় নাই তো। তখনকার যারা নেতা তারা 47 সালেই বা তার আগের থেকেই আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আমাদের প্রান্তিকতা দেখেছেন, আমাদের শোষণ দেখেছেন। এটা মানে রাজনৈতিক অভিজ্ঞতা এবং বুদ্ধিবৃত্তিক চর্চা দুটা থেকেই তারা অনুধাবন করেছিলেন যে প্রথম আমাদের দরকার সংবিধান। এবং তখনই সিদ্ধান্ত হয়েছিল যে গণপরিষদ কোনো আইন পাশ করবে না। একটু খেয়াল করেন, আমি পুনরাবৃত্তি করছি, 72-এ কিন্তু ওই গণপরিষদ কোনো আইন পাশ করে নাই, সংসদের মতো কোনো আইন পাশ করে নাই। প্রথমে নিজেদের মধ্যে আলোচনা করে খসড়া হলো, খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা হলো। তারপরে 10ই অক্টোবর 1972 থেকে মানে এই গণপরিষদের সংবিধান নিয়ে আলোচনা হলো, এবং আলোচনা হয়ে 4 নভেম্বর তারা প্রাথমিকভাবে সেটা অনুমোদন করলেন, এবং 16 ডিসেম্বর থেকে সংবিধান কার্যকর হলো। অর্থাৎ আমাদের মুক্তির প্রথম বার্ষিকীতেই সংবিধান কার্যকর হলো। এখানে একটা বিরাট ঘটনা ঘটেছিল, যেটা আমরা আমাদের স্মৃতিতে সাধারণত থাকে না, আমরা আলোচনা করি না। আনুষ্ঠানিকভাবে 14, 15, 16 ডিসেম্বর 1972-এ 386 জন সদস্য ছিলেন তখন। তারা প্রত্যেকে এসে ওই মূল সংবিধানে সাইন করলেন, স্বাক্ষর করলেন, এবং এই স্বাক্ষরটা দিয়ে তারা দুটা জিনিস করলেন। সংবিধানকে অনুমোদন করলেন, হ্যাঁ আমরা এই সংবিধান প্রণয়ন করেছি, এবং সংবিধানে তাদের স্বাক্ষরটা ছিল একই সাথে গণপরিষদ থেকে তাদের পদত্যাগ। এক স্বাক্ষরে সংবিধানটা অনুমোদন করলেন, এবং সেই স্বাক্ষরটা ছিল তাদের গণপরিষদ থেকে পদত্যাগ। তারা জানতেন, বুঝতেন যে সংবিধান প্রণয়নের জন্য তাদেরকে নির্বাচন করা হয়েছে, তারা এই কাজটা সুচারুরূপে সম্পন্ন করেছেন, এবং করে সিগনেচার করে গণপরিষদ থেকে ইস্তফা দিলেন, পদত্যাগ করলেন। তারা কিন্তু, যেহেতু তারা সবাই 70-এর নির্বাচিত প্রতিনিধি ছিলেন, তারা সহজেই বলতে পারতেন যে জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি, সংবিধান করেছি, এখন এই গণপরিষদ আরো 2 বছর, 3 বছর বা 4 বছরের জন্য সংসদ হিসাবে কাজ করবে। এবং তার অনেক বাস্তব ভিত্তিক যুক্তি ছিল। দেশের অবস্থা তো মানে ধ্বংসস্তূপের দেশ, এখন আবার এই দেশে নির্বাচন হবে, আবার নতুন সরকার হবে, তার থেকে আমরা তো নির্বাচিত হয়েছে জনগণের ভোটে, আমরা এই চালিয়ে যাই আরো 2 বছর বা 3 বছর, দেশের অবস্থা যখন স্থিতিশীল হবে তখন নির্বাচন হবে। এটা তারা সহজেই করতে পারতেন, এবং এটা জনগণও মেনে নিত, কারণ জনগণ তো বছর 2 আগে তাদের নির্বাচন করেছে বিপুল ভোটে, কিন্তু তারা সেটা করেন নাই। এই ইতিহাস কিন্তু খুব কম দেশেই আছে যেখানে গণপরিষদ সংবিধান প্রণয়ন করে, গ্রহণ করে, কার্যকর করে চলে গেছে, নিজের মেয়াদ বৃদ্ধি করে নাই। এই উদাহরণ বোধহয় পাওয়া যাবে না বললেই চলে। তারা সংসদ মানে গণপরিষদ থেকে পদত্যাগ করলেন। তারপর 7ই মার্চ 73 সালে প্রথম সংসদ নির্বাচন হলো। একটু আমি আবার হয়তো পুনরাবৃত্তি হবে, বাট আপনি চিন্তা করে দেখেন তাদের রাজনৈতিক প্রজ্ঞাটা কতটা ছিল, এবং পুরা সংগ্রামটা ছিল 47 থেকে 71 ক্ষমতার কেন্দ্রীভূত, ক্ষমতা যাতে কেন্দ্রীভূত না হয় সেটার সংগ্রাম। সংবিধানে অনেকগুলি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, অবশ্যই সবাই জানি। মন্ত্রী পরিষদ থাকবে, কিন্তু সংবিধানে মন্ত্রী পরিষদের ক্ষমতা সীমারেখাটা কি সেটা এঁকে দিয়েছিলেন বা টেনে দিয়েছিলেন। একইভাবে বিচার বিভাগ থাকবে, সংসদ থাকবে আইন প্রণয়নের জন্য, কিন্তু সংসদের আইন প্রণয়নের ক্ষমতাও নিরঙ্কুশ না। নির্বাচন কমিশন থাকবে, পাবলিক সার্ভিস কমিশন থাকবে, কিন্তু সংবিধানের মূল যেটা মন্ত্র ছিল, এইসব প্রতিষ্ঠান আমরা করছি কি জন্য করছি? জনগণের অধিকার নিশ্চিত করার জন্য। এবং জনগণের অধিকার নিশ্চিত করতে হলে কি হবে? এইসব প্রতিষ্ঠানের ক্ষমতাটা সীমিত করতে হবে, সীমিত রাখতে হবে। তো পুরো সংবিধান ছিল এই ক্ষমতা সীমিত রাখার একটা রূপরেখা।
সংবিধান এই জন্য মূল, তখন আমি ঠিক একেবারে এক্সস্টিভলি সার্চ করছি বলবো না, কিন্তু সংবিধানের 7ম অনুচ্ছেদে যে কথাটা বলা হয়েছিল, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এখনো এতদিন